নমস্কার দর্শক, আজ সকালে এক আবেগ ঘন পরিবেশে ওয়াকার ইউনুস সাক্ষাৎকার হয়েছে। মানে আমাদের মোহাম্মদ ইউনুস সাহেব তিনি ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যমুনায় গেছিলেন ওয়াকারুজ্জামান, গিয়ে একটা বিদায়ী সাক্ষাৎ করেন, সেটা 11:30 নাগাদ। সেই সাক্ষাৎ অনুষ্ঠান এতটাই আবেগঘন ছিল এবং এতটাই হৃদয় বিদারক ছিল, প্রেস উইংসের যারা ওখানে উপস্থিত ছিলেন তারা নিজেদের চোখের জল ধরে রাখতে পারেননি, এতটাই তারা ভেঙে পড়েছিলেন। ওয়াকারুজ্জামানকে ইউনুস বলেন, আমি যদি এই অবস্থা জানতাম 18 মাস আগে, তাহলে আমি এই ক্ষমতা হাতে নিতাম না, আমি এইটা পাপ নাম করতাম না, আমি এখানে হাত দিয়ে হাত পুড়িয়েছি। আপনি আমায় বলেছিলেন আপনি আমায় সর্বোত্তভাবে সর্বাত্মক সাহায্য করবেন, কিন্তু মাঝে আপনি আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। তখন ওয়াকারুজ্জামান বলেন, স্যার, আমি কিন্তু আপনার থেকে আমি বিচ্ছিন্ন হইনি, বিচ্ছিন্ন আপনি আমায় করেছেন। মাঝে মাঝে লোক আপনাকে ভুল বুঝিয়েছে, বিশেষ করে খলিলুর রহমান, তাকে নিয়োগ করে আপনি যে বার্তা আমার প্রতি পাঠিয়েছেন তাতে আমি কিছুটা ক্ষোভ প্রকাশ করেছিলাম। তখন ইউনুস বলেন যে আপনার তো আমার কাছে এসে আমরা বলা উচিত ছিল। ওয়াকার বলেন, আমি তো 3 বার আপনাকে জানিয়েছিলাম আমার আপত্তির কথা, এবং করিডোরের ব্যাপারে আমি তো আমার আপত্তির কথা আপনাকে জানিয়েছিলাম, আপনি তখন তো আমার কথা শোনেননি স্যার, ফলে আপনি আমায় একাধারে দোষ দিতে পারেন না। তারপর ইউনুস বলেন যে ওয়াকার সাহেব, যা হয়ে গেছে হয়ে গেছে, একে অপরকে দোষারোপ করে লাভ নেই, আমরা যে যার নিজের পথে এখন চলতে শুরু করেছি। আপনার প্রতি আমার শুভেচ্ছা রইল, আমি তো চললাম, জানি না আল্লাহ আমার কপালে কি লিখে রেখে দিয়েছে। বলে তিনি একদম দু চোখ দিয়ে তার অঝরে জল পড়তে লেগে যায়। আপনাদের দুঃখ আসতে পারে, কিন্তু আমার দুঃখ আসছে না, কারণ এই কান্না কিন্তু কুমিরের চোখের জল কিন্তু একরকম। ফলে ওই কান্না দেখে কিন্তু আপনারা কেউ ভুলবেন না। ওয়াকার কিন্তু ভুলে গেছেন। ওয়াকার ছুটে গিয়ে ইউনুস সাহেবকে একেবারে জড়িয়ে ধরেন, স্যার আপনি অস্থির হবেন না, আপনি সুস্থির হয়ে বসুন, এক গ্লাস জল এগিয়ে দেন, জল ফিরিয়ে দেন ইউনুস, আমার জল লাগবে না, এতদিন আমি সমাজের জন্য করে গিয়েছি, যতদিন বেঁচে থাকবো আমি সমাজের জন্য করে যাব, আমি যা করেছি দেশের জন্য করেছি। ওয়াকার বলেন, আলবাত আপনি দেশের জন্য করেছেন, আপনি সমাজের জন্য করেছেন, ইতিহাস আপনাকে মনে রাখবে, ইতিহাস বিচার করবে যে আপনি কতটা ঠিক করেছিলেন, কতটা ভুল করেছিলেন। আজকে হয়তো মানুষ আপনাকে চিনতে পারছে না, কিন্তু একদিন আপনাকে আমাকে ইতিহাস বিচার করবে যে আমরা ঠিক করেছিলাম না আমরা ভুল করেছিলাম। এই কথোপকথন চলে প্রায় 45 মিনিট। চা পড়ে ঠান্ডা হয়ে যায়, দ্বিতীয়বার চা আসে, সেটাও ঠান্ডা হয়ে যায়। আবেগে থর থর কম্পন, হাত কাঁপতে কাঁপতে চায়ের তো ওয়াকারের হাত থেকে চায়ের প্লেটই পড়ে গেল মাঝে কার্পেটের উপরেতে, এত আবেগ ঘন পরিবেশ ছিল। এই যে পুরো নাটকটা হয়েছে, এই পুরো নাটকের সময় কিন্তু ওখানে 8 জন প্রেস উইংসের লোকজন ছিলেন, তার মধ্যে আমারও 2-1 জন চেনাশোনা আছেন। তারা আমার এই যে পোস্টটা দেওয়ার পর তারা হঠাৎ আমায় ফোন করে
আমার এই খবরটি দিয়েছেন, জানেন আজকে এই 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 হয়েছে। সে কি কথা, তাহলে তো আগের খবরটা ড্রপ করতে হয়, ড্রপ করে তো এই খবরটা দিতে হবে, এটা তো আরো গুরুত্বপূর্ণ। কারণ একে অপরের থেকে বিদায় নিচ্ছে, এই চির বিদায়ের আগে যে বিদায়ের সুর যমুনায় বেজে উঠছে, সেই সুরের সুরধ্বনি যদি আমার কণ্ঠ মারফত আপনাদের কাছে পৌঁছে না দিতে পারি, তাহলে তো আমার জন্মই বৃথা। আমি কেন এতদিন ইউনূসের পেছনে লেগে থাকলাম? ইউনূসের পেছনে এতদিন লেগে থেকে আমি যা করেছি তার ফল তো আপনাদেরকে শোনাতেই হবে। ফলে আগের স্টোরিকে ড্রপ করে দিয়েছি, ওটা কাল দেব। জানবেন ওটা আজকে স্টোরি করা, কিন্তু কালকে আমি দেব। কিন্তু এই মানে কথোপকথন যদি আপনাদের সামনে তুলে না ধরতে পারি, তাহলে এই আমার 18 মাসে যে আমার যে কর্মকাণ্ড, আমার যে কষ্ট, আমার যে বকে যাওয়া, কত হাজার ঘন্টা যে আমি বকে গেছি এই ইউনূসকে তাড়ানোর জন্য, এখন এই 45 মিনিটে যদি 5 মিনিট আপনাদের শোনাতে না পারি, তাহলে তো আমার জীবনটাই বৃথা মশাই। আমি কি করব এই জীবন নিয়ে? ইউনূসের ওই ছবি তো আমি আর দেখতে পেলাম না, আর ছবি ছাপতেও ছাপাও হবে না, কারণ প্রেস নিউজকে কিন্তু ইউনূস কড়া করে বলে দিয়েছেন যে আর যাই হোক, এই উনি বিদায় একটা দেখা হয়েছে, হ্যাঁ, তো এইটা ছাড়া অন্য কোনো কিছু কিন্তু বেরোবে না, যা হয়েছে এখানে এর মধ্যেই থাক। কিন্তু ফুটো ফাটা তো থাকে। লক্ষিন্দরের ঘরে কিন্তু সাপ ঢুকে গিয়েছিল, আমাদেরও ওরকম দু একটা ফাঁক ফোকর রয়েছে, যেখান থেকে খবরাখবর সুর 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 করে বেরিয়ে আসে। এখন এই কুমিরের কান্না, আল্লাহর পথে আমি চলেছি, আমি জানি না আমার কি হবে, আমার কপালে কি লেখা আছে। তবে আমি যদি জানতাম, আল্লাহর কসম, আমি কিন্তু এই পথে পা বাড়াতাম না। আজ তার বোধোদয় হয়েছে, নাকি এটা সদ্গতি তা বলতে আমি পারবো না, কিন্তু তার রিয়েলাইজেশন একটা হচ্ছে। কিন্তু তিনি ডক্টর ইউনূস, ফলে এমন একটা রাস্তা আবার বার করার চেষ্টা করবেন, যেখান থেকে তিনি ফাঁক ফকর গলে হয়তো রাষ্ট্রপতি হওয়ার জন্য কিছু একটা রাস্তা বাস্তা বার করতে পারেন। ফলে এই যে কান্নার ব্যাপারটি, সেটি আপনাদের চোখে জল এনে দিলেও আমার বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না, কারণ আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। এ বেটা কিন্তু শোধরাবে না, এ কিন্তু হচ্ছে সারমেয় লেজ, একে 100 বছর পাইপের মধ্যে ফেলে রেখে দিয়ে চাপা দিয়ে রাখুন, যখন বের করবেন দেখবে টেরাই রয়েছে। এ হচ্ছে সেই জিনিস। এ দেহত্যাগ না করলে পদত্যাগ তো করতে হয়েছে, কিন্তু ওর মানে মানে দেশত্যাগ ওকে করতে দেওয়া যাবে না, দেশত্যাগ ওকে করতে দেওয়া যাবে না। আপনারা সবাই সজাগ থাকুন, ইউনূস যেন দেশত্যাগ না করতে পারে। এমনি তার দেশত্যাগের নিষেধাজ্ঞা আসছে, যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত পুক করে পালিয়ে যেতে পারে, কিন্তু পাখি ফুরুত হতে বেশি সময় লাগে না। ফলে আপনাদেরও খুব সচেষ্ট এবং সতর্ক হয়ে থাকতে হবে ইউনূস সম্পর্কে। ইউনূসের প্রত্যেকটা পদক্ষেপ আপনারা নজরে রাখবেন। ইউনূস কিন্তু এত সহজে কিন্তু ছাড়ার পাত্র নয়, আমি যতটুকু বুঝেছি ওকে। ও কিন্তু শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে, যাতে সরকারে কোনোভাবে উনি টিকে যান। কারণ জানেন, আমি যদি সরকারে টিকে না থাকতে পারি, তাহলে আমার এই যে ওই তৎকালীন যে ব্যাংক, ওই ঢপের চপ ব্যাংকটা রয়েছে না, গ্রামীণ ব্যাংক, ওর প্রত্যেকটা ইট খুলে নেবে। কারণ 32 নম্বরের ইট গুলো আমি খুলে নিয়েছি, আমার প্রত্যেকটা ব্যাংকের ইট প্রত্যেকটা খুলে নেবে, তখন আমি ভিখারি হয়ে যাব। আর যদি আমি জেলে ঢুকে যাই, আর যদি ফাঁসিতে চলে যাই, তাহলে তো আল্লাহর কাছে আমি চলে যাব। হে ভগবান, তুমি ইউনূসকে দেখো, তুমি ইউনূসের প্রতি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আপনারা ইউনূসের জন্য প্রার্থনা করুন, ইউনূস যেন শান্তি মতো বিদায় নিতে পারে পৃথিবী থেকে, আর যেন কোনো
কুটকাচালির মধ্যে ইউনূস না যায়। কারা কারা মন্ত্রিসভায় স্থান পেল এটা খুব গুরুত্বপূর্ণ। আকার ছোট রাখা, মৃত ব্যয়ী হওয়া, যেটা একেবারে ডক্টর ইউনূসের সময় একেবারে পেন্ডোরার বাক্স খুলে দিছিল আর কি, মৃত ব্যয়ী তার কোনো ছিটে ফোঁটা দেখা যায়নি। কালকে মন্ত্রিসভার শপথ, নতুন এমপিদের শপথ। বুঝতেই পারছেন যে এখন গোটা সরকার বদলে যাচ্ছে, প্রশাসন একেবারে ওলট পালট অবস্থা। তার প্রতিফলন দেখা যাচ্ছে। স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ করালো। তার একদিন আগে আমরা খুব নাটকীয়ভাবে শেখ আব্দুর রশিদ মন্ত্রিপরিষদ সচিব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং একজনকে দায়িত্ব দেওয়া হলো। আজকে আবার আরেকজন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে আসলেন। তার মানে তিনি ওই মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানটা পরিচালনা করবেন। অন্যদিকে মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য 37টি বাড়ি প্রস্তুত, গণপূর্ত এবং গৃহায়ণ সচিব এই তথ্য জানাচ্ছে। তবে আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ওই যে 37 জন, বোঝা যাচ্ছে যে মন্ত্রিসভার আকার ছোট হবে। প্রথম পর্যায়ে 37 জন বোঝা গেল মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য। মন্ত্রী প্রতিমন্ত্রী সহ পুরো সরকারের চেহারাটা কি দাঁড়াবে, কোনটা গুরুত্বপূর্ণ, আমি খসরু মাহমুদ চৌধুরীর একটা ভিডিও ক্লিপ দেখলে বুঝতে পারবেন। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আসল কথা, অর্থাৎ চাঁদাবাজরা বিদায় হয়ে যান। কারণ যেইভাবে বিশেষ করে এনসিপির তরুণ নেতারা চান্দাবাজ বলে তরুণ নেতা এবং সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর নাকি কন্টেন্ট সন্ত্রাসীরা যেইভাবে কালিমা লিপ্ত করছে, চান্দা বাস্তব বলে এটাকে একদম এমন মানে ফেমাস করছে এই শব্দটা। তার বিপরীতে মির্জা আব্বাসকে জিততেই কষ্ট হয়েছে এবং মোটামুটি সবাইকেই আপদমস্ত দুর্নীতিবাজ। মিয়া গোলাম পরোয়ার, আমি একটা অনুষ্ঠানে ছিলাম, সেখানে বলছিলেন যে একেবারে আপদমস্তক হচ্ছে বিএনপি দুর্নীতিবাজ। এই যে দুর্নীতিবাজ চাঁদাবাজ বলছে, বিএনপির দুইটা কাজ করতে হবে মানে আমার বিবেচনায়। একটা হলো ওই যে চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না এবং তাদের বিরুদ্ধে দৃশ্যমান অ্যাকশন দরকার। আর যারা বড় গলায় কথা বলেছে গত 19 মাসে, কারা দুর্নীতি করেছে সরকারের ভেতরে থেকে এবং বাইরে থেকে, বিশেষ করে যেই তরুণ নেতারা মানে গলা ফুলায় বলতেছে, তাদের ব্যাপারে একটা স্পেশাল একটা তদন্ত করা উচিত। তাহলে বোঝা যাবে যে আসলে কে চাঁদাবাজি করছে আর কে চাঁদাবাজি করে নাই। এই অভিযানটা দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপিকে কঠিন সংগ্রাম করতে হবে এবং দৃঢ়তার সাথে সেই পজিশনটা রাখতে হবে। কারণ এই কালকে থেকে নতুন সরকার আসার সাথে সাথে গতকালকে থেকেই শোনা যাচ্ছে যে আবার শুরু হয়ে গেছে নানা রকম এলাকায় এলাকায় মাস্তানি, আধিপত্য বিস্তার এবং নতুন দখলদারিত্ব। এই জায়গাটা মানে চেক দিতে হবে। এখন নতুন সরকার আসছে, বুঝতে পাচ্ছেন যে মানে ওলট পালট হবে, নানা তথ্য আসবে, কিন্তু সব মিলায় শুরু থেকেই তারেক রহমানের সরকারকে একটা পরিচ্ছন্ন ইমেজ নিয়ে সামনে আসতে হবে। সেই ক্ষেত্রে কারা কারা মন্ত্রিসভায় স্থান পেল এটা খুব গুরুত্বপূর্ণ। আকার ছোট রাখা, মৃত ব্যয়ী হওয়া, যেটা একেবারে ডক্টর ইউনূসের সময় একেবারে পেন্ডোরার বাক্স খুলে দিছিল আর কি, মৃত ব্যয়ী তার কোনো ছিটে ফোঁটা দেখা যায়নি। এই বিলাসিতা কমায় জনগণমুখী যেই পুরো নির্বাচনের সময় তারেক রহমান যেভাবে গেছে ডোর টু ডোর বা মানুষের কাছাকাছি, সেই যাওয়াটা যাতে শুধু নির্বাচনের সময়কালের অবস্থান না থাকে, এটা যাতে সব সময় থাকে, সেইভাবে একটা মরণপণ লড়াই করতে হবে। কারণ চাপটা কিন্তু আসতে থাকবে নানাভাবে, তারা কিন্তু থেমে থাকবে না। আর বিএনপিরও তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ কিন্তু এখন আর নেই। দর্শক।